ব্যবসার কাজ মিটিয়ে সেদিন কোনো ক্রমে নবগঞ্জ আসার শেষ ট্রেনটা ধরতে পেরেছিলাম। এদিকের লাইনে রাত যত বাড়ে যাত্রী সংখ্যা সেই হারে কমতে থাকে। সেদিনও একই অবস্থা। তার উপরে আবার শ্রাবণের বর্ষা, একভাবে অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। গ্রামগঞ্জের দিক, এমনিতেই ফোনের নেটওয়ার্কের সমস্যা। না জানি শিবুদা সেদিন কতবার ফোন করেছিল আমায়। তাও আমি একলা থাকলে একটা ব্যাপার, কিন্তু যে কাজে তড়িঘড়ি আসার দরকার পড়েছিল সেটার জন্য একই গন্তব্যের সহযাত্রী হিসেবে বাবা ঠাকুরও ছিলেন আমার সাথে। উনি বৃদ্ধ মানুষ। নিঝুম পাড়াগাঁয়ের রাস্তা পেরিয়ে রাতের বেলা কি করে যে তাকে নিয়ে শিবুদা ওরফে নবগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার শিবকৃষ্ণ মজুমদারের বাড়ি পৌঁছাবো, সেটা নিয়েই একটু দুশ্চিন্তায় ছিলাম সেদিন। এই রে, এতক্ষণ কথা বলে যাচ্ছি, পরিচয়টা একটু দিয়ে রাখি। আমার নাম কল্যাণ। মোহরকুঞ্জ নামে একটা ছোট্ট শহরে থাকি। শিবুদা আমার বড় পিসির ছেলে। আসলে পিসেমশাই মারা যাওয়ার পর থেকে আমরা মামাতো আর পিস্তুতো দুই ভাই একই বাড়িতে মানুষ হয়েছি, একই স্কুল কলেজে পড়েছি। পরে অবশ্য রেলওয়েতে চাকরির সূত্রে শিবুদা বিভিন্ন জায়গায় ওর বাসা বদল করতে করতে বছর পাঁচেক হলো এই শেষমেশ নবগঞ্জে এসে উঠেছে। সে বিবাহিত পুরুষ, এক সন্তানের বাপ, ভারী সংসারী। তাই আমার পিসিমা আর বয়সকালে নিজের বাপের ভিটে ছেড়ে ছেলে বউয়ের সংসারে এসে কখনোই ভাগ বসাতে চাননি। আর নিজের ব্যবসা ও পরিবার সামলে নবগঞ্জে এর মাঝে কখনো আসা হয়নি আমারও। বলা যেতে পারে সেই জন্যই জায়গাটা একেবারেই অচেনা, অজানা, অদেখা আমার কাছে। সে যাই হোক, এদিকের খবর মোটামুটি ভালোই ছিল। হঠাৎ মাসখানেক আগে শিবুদা একদিন ফোনে পিসিকে জানায় বৌদির নাকি ভীষণ শরীর খারাপ, গা হাতে যন্ত্রণা, মেজাজ খিটখিটে, বমি বমি ভাব, স্বল্প শ্বাসকষ্ট। প্রথমটায় শুনে বাড়ির সকলে ভেবেছিল বৌদি গর্ভবতী। আমিও সেই খবরে বেশ খুশি, এই ভেবে যে শিবুদা দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য বলছি তার কারণ ওদের বছর চারেকের একটি কন্যা সন্তান আছে, তার নাম তিতলি। শুনেছি সেও বেশ লক্ষ্মীমন্ত মেয়ে। যদিও জন্মের পর থেকে আমার সেই ভাইজির সাথে একবার মাত্র দেখা হয়েছে, তাও সে জন্মাবার পরপর ওই হাসপাতালেই। তাই এই অবস্থায় তাদের কোল আলো করে আরও একটা পুত্র সন্তান এলে নেহাত মন্দ হয় না। এমনকি এই আশায় আমার পিসিমা বাবা ঠাকুরকে ডেকে ধুমধাম করে ওই বাড়ির পিছনে বটতলায় ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করেছিলেন। সে পুজোর আয়োজন ছিল একেবারে নিখুঁত। তেল হলুদ, দই, ঘট, বটের ডাল, ফল ফুলের সাজি ভরিয়ে দেবীর আরাধনা হয়েছিল বেশ নির্বিঘ্নে। পুজো শেষ হলে পিসিমা আবার প্রতিবেশী এও স্ত্রীদের দেবীর ব্রতকথা শুনিয়ে পায়ে আলতা, কপালে সিঁদুর ঠেকিয়ে ফলাহার করিয়ে তারপর বাড়ি পাঠিয়েছিলেন। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে সেই নিয়ে তখন উচ্ছ্বাস দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ শিবুদা ফোনে জানালো ডাক্তার পরীক্ষা করে জানিয়েছেন মানসিক চাপ ও রক্তে সোডিয়াম পটাশিয়ামের বৈষম্যের জন্য এরকম উপসর্গ দেখা দিচ্ছে বৌদির শরীরে। তারপর ডাক্তার বদ্যিও কিছু কম করা হয়নি, কিন্তু দিন যত এগোতে থাকলো তার সাথে পাল্লা দিয়ে দ্বিগুণ হারে বাড়ল বৌদির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি। একটার পর একটা ডাক্তার বদলানো হয়, দামি দামি ওষুধ আনা হয়, কিছুতেই যেন কিছু লাভ হয় না। শেষকালে নিরুপায় হয়ে শিবুদা পিসিমাকে ফোনে বলল, মা, এই নবগঞ্জের কোয়ার্টারে আমি একা মানুষ। চাকরি, অসুস্থ বউ, ছোট বাচ্চা, এসব কিছু সামলে যে আর পেরে উঠছি না। ডাক্তার বুদ্ধিও তো কম করলাম না, কিন্তু তাতেও যে বিশেষ কিছু লাভ হয়েছে তাও ঠিক বলা চলে না। তুমি পারলে একবার আমাদের ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে দেখো তো বিষয়টা নিয়ে।
উনি যদি আমাদের সংসারের মঙ্গলের জন্য একটা কোনো উপায় বাতলে দিতে পারেন। ব্যাস, পিসিমাকে আর দেখে কে? হীরের টুকরো ছেলের এক কণা কষ্টও যে তিনি সইতে পারেন না, তাই সব শেষে ডাক পড়ল এই অধমের। অগত্যা বাবা ঠাকুরের সাথে কথা বলে তাকে কষ্টে শিষ্টে রাজি করালাম নবগঞ্জ নিয়ে যাওয়ার জন্য। বাবা ঠাকুর লোকটা এমনিতেই বেশ ভালোই, কিন্তু বেজায় কঞ্জুস। চির অবিবাহিত একা মানুষ তিনি, কিন্তু তাই বলে অর্থের কমতি নেই। আমি বৌদির বিষয়টা খুলে বলতে বাবা ঠাকুর মনে মনে ভাবলেন, শিবুদা শাঁসালো মক্কেল, একবার যদি কোনোভাবে বৌদিকে সারিয়ে তুলতে পারেন তাহলে কম কামাই হবে না। তাই প্রথম ঝটকাতেই সমস্যার কথা শুনে নিজের জ্ঞান জাহির করতে উনি ফোনে শিবুদাকে বললেন, আরে শিবু, বৌমার অবস্থা তো শুনলাম। যা বুঝছি এ যে ডাক্তারের কম্য নয়। আমায় কল্যাণ তো বৌমার জন্মবার আর জন্মের সময় জানিয়েছে। সেই হিসেবে ওর জন্মঝক বিচার করে দু একটা দামি গ্রহরত্নের নাম তোকে লিখে পাঠিয়ে দিচ্ছি। ওগুলো শুদ্ধ করে সোনার আংটির মাধ্যমে শনিবার মধ্যরাতে শুভ সময় দেখে বৌমাকে বাম হাতে ধারণ করতে বলিস, বুঝলি? আশা করছি কিছু না কিছু কাজ হবে। মিথ্যে কথা বলবো না, ওনার কথা মতো চলতে অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই কিছুটা হলেও বৌদির শরীরের হাল ফিরেছিল। কিন্তু এর মাঝে বৌদি একদিন স্নানঘরে বেখেয়ালে সোনা দিয়ে বাঁধানো নীলার আংটিটা হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজি চলে, তবে সেটার আর কোনো হদিশ পাওয়া যায় না। বাড়িতে নতুন করে খবর আসে ওই আংটিটা হারানোর পর থেকেই বৌদির নাকি আবারও শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ খবর বাবা ঠাকুরের কানে পৌঁছতেই উনি তখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নবগঞ্জে যাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন। আমিও বাধ্য ছেলের মতন করলামও তাই। সেদিন আমাদের ট্রেন যখন নবগঞ্জ স্টেশনে পৌঁছালো তখন প্রায় 9:30। বৃষ্টিটা সবে ধরেছে, ট্রেনে লোক স্বল্প, আর স্টেশনে নেমে তো অবাক। আমি আর বাবা ঠাকুর ছাড়া আর একটা মানুষও সেই ট্রেন থেকে নবগঞ্জ স্টেশনে নামেনি। নেমেই দেখি একেবারে বৃষ্টি ভেজা শুনশান স্টেশন চত্বর। বসার জায়গাগুলোতেও বর্ষার জল পড়ে কেমন যেন শ্যাওলা ধরে গেছে। স্টেশন লাগোয়া ঝোপ থেকে গমগম করে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ছাউনিহীন প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা সিঁড়ি দেখতে পেলাম। সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আমি উঁকি দিলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। দেখি কালো কোট প্যান্ট পরা এক ভদ্রলোক পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন। এক ঝটকায় দেখে মনে হলো উনি ফোনে কারোর সাথে কথা বলছেন। তাকে পিছন থেকে দেখে শিবুদা ভেবে মনে কিছুটা সাহস সঞ্চয় করেই পিঠে হাত দিয়ে ডাকলাম। লোকটি পিছন ঘুরতেই দেখি তার মুখে কাঁচা পাকা দাড়ি, মুখের চামড়া ঈষৎ কোঁচকানো, চোখগুলো যেন দুশ্চিন্তার ভারে ভাসা ভাসা। আমি প্রথমটা দেখে চিনতে পারিনি, কিন্তু সে আমায় দেখে খানিক উৎসাহিত হয়ে বলল, আরে কল্যাণ, তুই ফোনটা কোথায় রাখিস ভাই? তোদের তো আগের ট্রেনই চলে আসার কথা ছিল। আমি সেই কখন থেকে তোর ফোনে চেষ্টা করেই যাচ্ছি। যাই হোক, চল। কিন্তু ভাই, কি ব্যাপার, তুই একা এলি? ঠাকুরমশাই কোথায়? আমার বুঝতে বাকি রইল না এটাই শিবুদা। আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। শিবুদা ধাক্কা দিয়ে আমার সম্বিত ফেরালো। দুই ভাই মিলে এরপর প্ল্যাটফর্মে এসে বাবা ঠাকুরকে নিয়ে নবগঞ্জের মেঠো পথ ধরে হাঁটা লাগালাম ওর রেল কোয়ার্টারের দিকে। এই নবগঞ্জ জায়গাটায় এমনিতেই লোকের ভিড় কম। স্টেশন থেকে রেলওয়ে কোয়ার্টার অবধি আমরা ছাড়া আর একটা মানুষকেও সেদিন চোখে পড়েনি। সে যাই হোক, সামান্য কিছুটা পথ হেঁটে জং ধরা লোহার গেট পেরিয়ে হলুদ রং করা লাল বর্ডারের দেওয়াল ঘেরা শিবুদার 3 কামরা রেল কোয়ার্টারে ঢুকলাম আমরা।
বাড়িটা কেমন যেন ঘুপছি। বাড়ির বাইরে ছোট্ট একটা ফুলের বাগান, সে বাগানে অর্ধেক গাছ শুকনো। কেমন একটা অজানা কটু গন্ধ গোটা বাড়িময়। ঘরে ঢুকতেই তিতলি হাতে ড্রয়িং খাতা নিয়ে ছুটতে ছুটতে এসে শিবুদার কোলে ওঠার জন্য বায়না করতে লাগল। শিবুদাও তিতলিকে কোলে নিয়ে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। তাড়াহুড়োতে মেয়েটার জন্য যে কিছু নিয়ে যেতে হবে সে আমি বেমালুম ভুলে গেছি। ভাইজিটার সাথে প্রথম পরিচয়, তাও এরকম শূন্য হাতে, খুবই খারাপ লাগছিল আমার। বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে মিনিট 5 বসে কথা বলছি নিজেদের মধ্যে। দেখলাম বৌদি একটা ট্রেতে জল, চা আর কিছু বিস্কিট নিয়ে আমাদের সামনে সেন্টার টেবিলে এনে রাখল। লক্ষ্য করলাম বৌদি ঘরে ঢুকতেই কেমন একটা চামড়া পচা দুর্গন্ধে গোটা ঘরের বাতাস ভরে উঠল। বৌদির শরীরের অবস্থা শিবুদার কাছে যা শুনেছিলাম আর এখানে এসে যা দেখছি তাতে মনে হচ্ছে আগের থেকে তা আরও শোচনীয়। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই এগোনোর। গায়ের রং কেমন ফ্যাকাশে। আমার দিকে চোখ তুলে তাকাতে লক্ষ্য করলাম ওর দু চোখের মনির আকৃতি যেন স্বাভাবিকের চেয়ে আরও ছোট হয়ে গেছে। পায়ের দিকে তাকাতে দেখলাম ডান পায়ের গোড়ালির কাছে একটা দগদগে ঘা, সেখান থেকে পুঁজ গড়াচ্ছে। বুঝলাম পচা গন্ধটা ওখান থেকেই আসছে। বৌদিকে এ অবস্থায় দেখে আমার খুব মায়া হলো। আমার বৌদির নাম রোহিণী। ও প্রায় আমার সমবয়সী। বিয়ের পরপর বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল আমাদের। এমনকি প্রথম দিকে ওকে আমি বৌদি বলে সম্বোধন না করে নাম ধরে রোহিণী বলেই ডাকতাম। তবে বাড়ির লোকের অমতে সেই ডাক কিছুদিনের মধ্যেই আবার বৌদি সম্বোধনে পরিণত হয়ে যায়। যাই হোক, এরপর অবশ্য বাসা পরিবর্তন ও নানান কর্মব্যস্ততায় সেভাবে সরাসরি আর কথাবার্তা হয় না আমাদের দুজনের। তবে আমাদের বাড়ির সেই সুন্দরী সুশীলা বউকে এরকম দৈন্যদশায় দেখতে আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বৌদি খানিক বিরক্তির সাথে আমাদের চা দিয়ে রান্নাঘরের দিকে আবার চলে গেল। আমরা চায়ের কাপে চুমুক দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলাম। বাবা ঠাকুর শিবুদাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ রে শিবু, বৌমার শরীরের যা হাল, ওকে বেকার আমাদের যত্ন আত্মীর জন্য এত ব্যস্ত করিস না। আচ্ছা, একটা কথা আমায় একটু ভেবে বল দেখি, এই কদিনে বৌমার আচরণে কি কি পরিবর্তন দেখতে পেয়েছিস? অস্বাভাবিক যাই দেখেছিস একটু খুলে বল। কি বলবো ঠাকুরমশাই, ইদানিং ওর আচার আচরণ একদম বদলে গেছে। একা বসে থাকলে নিজের মনে কী সব বিড়বিড় করে বকে, মাঝে মাঝে ভূতের মতো খ্যানখ্যানে গলায় হাসে। বাড়ির বউ ঠাকুর ঘরের দিকে যেতে বললে সেই নিয়েও রাগ। একটু যে ভালো মন্দ কিছু বলবো তারও জো নেই। দিনের বেশিরভাগ সময় অকারণে গালমন্দ করতে থাকে, আর আমি কিছু বলতে গেলেই ঝামেলা। অনেকদিন তো রাগের বসে তিতলিকে এমন মেরেছে যে মেয়েটা আমার জ্বরে 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারেনি। বাবা ঠাকুর গম্ভীর মুখে ঘাড় নেড়ে বললেন, বুঝলাম, বিষয়টা খুবই জটিল। বৌমাকে দেখে তো বেশ গতিক সুবিধে লাগছে না। শোন, রান্নাঘরের কাজ শেষ হলে একবার ওকে এ ঘরে নিয়ে আসিস তো। হস্তরেখাটা একটু গণনা করে দেখব। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এরম দিনকে দিন চলতে থাকলে কিন্তু বউটাকে আর বেশি দিন বাঁচাতে পারবি না রে শিবু, পারবি না। ওনার কথা শুনে শিবুদার ফ্যাকাশে মুখটা যেন আরও বেশি রক্তশূন্য হয়ে পড়ল। আমি লক্ষ্য করলাম ওর চোখের কোণাটা কেমন যেন চিকচিক করে জ্বলে। তারপর এ ঘরে আমাদের বসতে বলে শিবুদা চলে গেল বউয়ের কাছে রান্নাঘরে। ওদিকে রান্নাঘরের কাজ সামলে বৌদি এসে বসল বাবা ঠাকুরের সামনে।
লক্ষ্মী বউয়ের মতো মাথায় ঘোমটা টেনে ওনাকে একটু পেন নাম ঠুকল বৌদি। শিবুদা বসল আমার পাশের সোফাটায়। বাবা ঠাকুর বৌদির বাম হাতটা নিজের হাতে তুলে চোখে বিলিতি লেন্সের চশমা এঁটে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হাতের রেখা ভালো করে পর্যবেক্ষণ করে গম্ভীর স্বরে বললেন, তোমার তো মীন রাশি, তা যা দেখছি শনির দোষও আছে। তবে জীবনে নতুন কিছু শুরু করার জন্য উত্তম সময় এটি। চাইলে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় করতে পারো, তাতে আখেরে লাভই হবে। তবে যে বিষয়টা চিন্তার সেটা বলি। শোনো, পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করো বৌমা। সঙ্গদোষে সংসারে বা নিজের জীবনে দুর্যোগ নেমে আসতে পারে, খুব সাবধান। আর হ্যাঁ, ক্রোধটা একটু নিজের আয়ত্তে রাখতে হবে মা, না হলে এই ক্রোধের বশে বড় বিপদে পড়তে পারো। একদমে কথাগুলো বলে এবার একটু থামলেন বাবা ঠাকুর। শিবুদা তাকে কিছু বলার জন্য খানিকক্ষণ ধরেই উসখুস করছিল। এরপর সুযোগ পেতেই বাবা ঠাকুরের দিকে তাকিয়ে ও বলল, ঠাকুরমশাই, আপনি তো আগেরবার এই শনির দোষ কাটাতেই একটা নীলা ধারণ করতে বলেছিলেন। সেই সোনায় বাঁধানো নীলার আংটিটা একদিন হাত থেকে যে কোথায় খুলে পড়ে গেল আমি আর খুঁজেই পেলাম না, জানেন। আর তারপর থেকেই তো এই চলছে। কথাগুলো শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল শিবুদা। বাবা ঠাকুর এবার ভ্রু কুঁচকে খানিক বিস্ময়ের সাথে নিজের মনে বিড়বিড় করে বলে চললেন, আংটিটা খুলে পড়ে গেল বুঝতে পারল না? এদিকে তো দেখছি শনির দোষ। নীলা তো এক্ষেত্রে শুভই হওয়ার কথা। তাহলে এরকম তো হওয়ার কথা নয়। কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, ঠিক ধরতে পারছি না হিসেব। তাহলে কি করা যায় ঠাকুরমশাই? আর একবার কি ওই নীলা পরিয়ে দেখবো যদি কিছু হয়? আচ্ছা শিবু, নীলা তো একটা নিতেই হবে, সে না হয় বুঝলাম, কিন্তু বৌমার এই শারীরিক অবস্থার অবনতির বিষয়ে আমার একটু বিস্তারিত জানার প্রয়োজন আছে। ঠিক কবে থেকে এরকম চলছে আমাকে একটু খুলে বলতে পারবি? শিবুদা পুরো বিষয়টা বাবা ঠাকুরকে বলতেই যাচ্ছিল, অমনি বৌদি শান্ত স্বরে ওকে উদ্দেশ্য করে বলল, বলছি, এই বিষয়ে কাল কথা বললে হয় না? রাত যে অনেক হয়েছে, আমার রাতের ওষুধটাও যে খেতে হবে। তাছাড়া তুমি যে বললে কাল ভোরে ঠাকুরপোদের নিয়ে একটু বেরোবে, তো এখন যদি না খেয়ে শো, কাল উঠবে কেমন করে? দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন প্রায় রাত 11:30। নবগঞ্জের রাতের পরিবেশ তখন একেবারে থমথমে। কাছাকাছি রেল লাইনের পাশের ঝোপঝাড় থেকে নিশাচর প্রাণী আর ঝিঝির ডাক ছাড়া কিছুই আমাদের কানে আসছে না। শহরে বেড়ে ওঠার পর এরকম একটা নিঝুম পুরীতে কি করে যে বউ বাচ্চা নিয়ে জীবন কাটাচ্ছে শিবুদা, সেটা ভেবেই আমার কেমন একটা অস্বস্তি লাগছিল তখন। আমি খাবার টেবিলে বসে বললাম, হ্যাঁ রে শিবুদা, তুই বদলির ব্যবস্থা করতে পারছিস না? আশেপাশে কোয়ার্টারের লোকজনও বিশেষ আছে বলে তো মনে হয় না। ভালো মন্দ কিছু একটা হলে তো চিন্তার বিষয়। আমার কথাটা শুনে বৌদির যেন কলিজায় বাতাস ঢুকল। আমার কথার তালে তাল মিলিয়ে ও বলল, ওর বুদ্ধি শুদ্ধি তো জানো, এই নিয়ে আমি কম বলেছি। মাঝে যদিও বা একটু ঝুঁকেছিল, তারপর ওই অমূল্য ঠাকুরপো এখানে এসেছে শুনে তোমার দাদা বুকে বল পেয়ে গেল, ব্যাস। অমূল্যদাকে আমি আগে থেকেই চিনতাম। হাই স্কুলে ও আমার সিনিয়র ছিল, কিন্তু আমি যতদূর জানতাম ওর সাথে শিবুদার সেরকম ভালো বন্ধুত্ব ছিল না যে ওর জন্য এখানে টিকে যাবে। বৌদির মুখে তাই এই কথাটা শুনে কিছুটা হতবাকি হয়েছিলাম সেদিন। তবুও রাতে আর এই প্রসঙ্গে কোনো কথা বাড়ালাম না।
এমনিতেই শরীর বেশ ক্লান্ত, তার উপর নতুন জায়গায় ঘুম না আসার যে সমস্যাটা, সেটা আমার পিছু ছাড়ল না। চোখ বুজে মাথায় হাত দিয়ে শুয়ে আছি, যত সব উদ্ভট বিদঘুটে চিন্তা তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ যখন তন্দ্রাটা এসেছে, শুনলাম ঘরময় টকটক করে একটা লাঠির আওয়াজ হচ্ছে একভাবে। ভয়ে ভয়ে চোখটা খুলতেই মনে হলো ঘরের সিলিংময় কালো একটা বস্তু যেন থপথপ করে হাঁটছে। সে মানুষ না কোনো জন্তু ঠিক বুঝতে পারলাম না। ভালো করে কান পেতে শুনলাম। বিড়বিড় করে কেমন খ্যাসখ্যাসে গলায়, মানে বৃদ্ধের গলায়, অজানা ভাষায় কেউ যেন কি একটা বলে চলেছে একভাবে। ঘরের বাতাস তখন বেশ ভারী। সেই বাতাসে কেমন একটা বিদঘুটে, একটা কাঁচা মাংসের গন্ধ। ভয়ে ভয়ে চোখ মেলে বাবা ঠাকুরের দিকে তাকিয়ে দেখি উনি আমার পাশে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছেন। চোখ কচলে আবারও সিলিংয়ের দিকে তাকালাম। দেখলাম সিলিংময় ঘোরাঘুরি করার সেই কালো বস্তুটা তখন দেওয়াল বেয়ে নেমে আসছে মেঝের দিকে। এই দৃশ্য দেখে শিরদাঁড়া দিয়ে শীতল বরফের স্রোত বয়ে গেল। এরপর ভয়ে চোখ মুজে রাম নাম জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার মনে নেই। নেহাত মনের ভুল ভেবে পরদিন এই বিষয়টা আর লজ্জার খাতিরে কাউকে জানায়নি। সেদিন আমি, বাবা ঠাকুর আর শিবুদা প্রাতরা সেরে বেরোলাম গ্রামটা ঘুরতে। এর আগে অবশ্য সেই অর্থে আমার গ্রামে গিয়ে থাকা হয়নি কখনো, তাই এই সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি অঞ্চল নবগঞ্জ তার প্রাকৃতিক সৌন্দর্যের মহিমায় আমার মনের কোণে আলাদাই জায়গা করে নিল। ঘোরাঘুরি করতে করতে একটু দেরি হয়ে যাওয়ায় বৌদির বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা তিনজনে মিলে গিয়ে বসলাম নবগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টারের ঘরে। শিবুদার ডিউটির সময় শুরু হয়ে এসছে এখন। কথায় কথায় ও আমাদের জানালো, এই স্টেশনের ওপর দিয়ে 2টো আপ আর 2টো ডাউন লাইনের ট্রেন যায় সারা দিন রাতে, তাই কাজের ছাপ আমার সেরকম নেই বললেই চলে। কথার মাঝেই সকাল 8:30 নাগাদ একটা ট্রেন পাস করল। ট্রেনটা যেতে নিজের কাজ কিছুটা গুছিয়ে শিবুদা আবার এসে বসল আমাদের সামনের কাঠের চেয়ারে। বাবা ঠাকুর এর মাঝে আমার সাথে ব্যবসার বিষয়ে কিছু কথাবার্তা বলছিলেন। শিবুদা আসতে উনি একটু প্রসঙ্গটা ঘুরিয়ে বললেন, তা শিবু, কালকে তো কথা বলতে বলতে বিষয়টা নিয়ে আর আলোচনাই হলো না। মানে বৌমার এই যে ব্যামোগুলো, এগুলো ঠিক কবে থেকে দেখা গিয়েছে? আমাকে একটু বল তো খোলসা করে। তাও হবে প্রায় 3 মাস তো হয়েই যাবে। প্রথমে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতে কোনোই লাভ হচ্ছে না। তারপর মায়ের সঙ্গে পরামর্শ করে আপনার সাথে যোগাযোগ করলাম। আচ্ছা শিবু, এই কথাটা তো আমরা সবাই জানি, কিন্তু যে প্রশ্নটা আমি করলাম তার উত্তর এখনো পেলাম না। বৌমার এই যে ব্যামোগুলো, এগুলো ঠিক কবে থেকে দেখা দিয়েছে সেটা একটু জানা দরকার আমার। শিবুদা রেলওয়ের সেই ছোট্ট ঘরের এক পাশে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আমাদের জন্য 1 রাউন্ড চায়ের ব্যবস্থা করতে করতে বলতে থাকলো, নবগঞ্জের এই নিঝুম পুরীতে আর একা থাকতে ভালো লাগছিল না আমার, তাই রেলওয়ে কোম্পানিকে চিঠি দিলাম যদি বদলির একটা ব্যবস্থা হয়। আখেরে লাভ কিছুই হলো না। এর মাঝে বন্ধু অমূল্য এসে হাজির হলো এই গাঁয়ে। সে পেশায় এখানকার সদর হাসপাতালে ডাক্তার। আমার মেয়ে তিতলি টাইফয়েডের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে ওর সঙ্গে দেখা হলো। ওকে দেখে আমার এই মরা হাড়ে কিছুটা বাতাস ঢুকলো যেন। কথায় কথায় জানতে পারলাম আপাতত এখানে একটা মাথা গোজার ঠাঁইও জোগাড় করেছে। তবে এই নবগঞ্জে ওর মাসি শাশুড়ির একটা পরিত্যক্ত বাড়ি আছে। সে বাড়ি ভেঙে নাকি নতুন করে আবার বাড়ি বানাবে অমূল্য। এমনকি ওদের ভিত পুজোর দিন অমূল্য আর ওর বউ সন্ধ্যামণি আমাদেরকে এসে নিমন্ত্রণ করে গেল। আমি বউ মেয়েকে নিয়ে গিয়ে সেখানে উপস্থিত হই। সবাই মিলে বেশ আনন্দও করলাম। তারপর কি জানি কি হলো, ওখান থেকে আসার পরের দিন থেকেই রোহিণীর শরীরটা একটু একটু করে খারাপ হতে শুরু করলো। তারপর দিন যতই এগোয়
ওর শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে। আর বাকিটা তো তারপর আপনাদের সবই বলেছি। এতক্ষণ শিবুদার কথা মন দিয়ে শুনছিলেন বাবা ঠাকুর। এবার শান্তভাবে চায়ের কাপে একটা চুমুক দিয়ে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা শিবু, একটু ভেবে বল দেখি, বৌমা ওদের বাড়ি থেকে আসার সময় কিছু কি সঙ্গে করে নিয়ে এসেছিল? এই কথা শুনে স্মিত মুখে শিবুদা মাথা নাড়িয়ে বোঝাতে চাইলে যে সে এই বিষয়ে কিছুই জানে না, অগত্যা এই বিষয়ে বৌদিকে জিজ্ঞেস করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় রইল না। বাড়ি পৌঁছে দুপুরে খেতে বসে বাবা ঠাকুর নিজেই বৌদিকে জিজ্ঞেস করলেন সেই প্রশ্ন। কথাটা শুনে বৌদি কেমন যেন থতমত খেয়ে গেছিল প্রথমটায়, তারপর একটু আমতা আমতা করেই উত্তর দিল, হ্যাঁ ঠাকুর মশাই, এনেছিলাম তো, কিন্তু যা এনেছিলাম তা যে খুবই সামান্য একটা জিনিস। আমার খুব বাগান করবার শখ। এখানে গাছে দেবার মতো উর্বর মাটি তেমন পাই না, তাই অমূল্য ঠাকুরপোদের বাড়িতে সেদিন যখন ভিত খোঁড়া হচ্ছিল, সেখান থেকে একটা বড় পাত্র ধরে মাটি এনেছিলাম। পরে সেগুলো বাগানে ছড়িয়ে দিয়েছি। তবে এই মাটিটুকু ছাড়া আর তো তেমন কিছু আনা হয়নি ওখান থেকে। মাটি? আচ্ছা বৌমা, বলছি বাগানের যে জায়গায় মাটিটা চড়িয়েছিলে সেই জায়গাটা আমাকে একটু দেখাতে পারবে? বৌদি মাথা নেড়ে বাবা ঠাকুরের কথায় সম্মতি জানালো। তারপর সেই দিন বিকেলের দিকে বৌদির সাথে গিয়ে বাবা ঠাকুর নিজেই বাড়ির বাগান থেকে একটা পিতলের ঘটে ভরে এক ঘট মাটি নিয়ে এলেন। তখন অবশ্য আমরা কেউই এইসব কাজের অর্থ কী তা বুঝতে পারিনি। উৎসাহের বশে শিবুদা অবশ্য এই বিষয়ে বাবা ঠাকুরকে জিজ্ঞেস করাতে উনি জানিয়েছিলেন, যতক্ষণ না উনি নিজে থেকে আমাদের কিছু বলছেন আমরা যেন তাকে এ বিষয়ে আগ বাড়িয়ে কোনো প্রশ্ন না করি। আমরাও তাই নীরব দর্শকের মতো সেই বাড়িতে যা যা ঘটছিল সবটা দেখে যাচ্ছিলাম। সেদিন সন্ধ্যাবেলা আমি আর শিবুদা চামুড়ি খেতে খেতে বসে গল্প করছি। বৌদি পাশের ঘরে তিতলিকে পড়াচ্ছে। বাবা ঠাকুর দেখি অন্য ঘরের মেঝেতে বসে একটা সাদা বড় কাগজে চারকোল দিয়ে ছক কেটে কেটে কি সব হিসেব কষছেন। আমি কথা বলতে বলতে আর চোখে একবার করে সেই ঘরের দিকে তাকিয়ে তার সব কাণ্ড কারখানা লক্ষ্য করছিলাম। এর মাঝে একবার চোখাচোখি হতেই উনি আমাকে তার কাছে ডাকলেন। ঘরে ঢুকতেই ঘিয়ের মধ্যে কাঁচা মাংস দিলে যেমন গন্ধ ছাড়ে, সেরকম একটা গন্ধ অনুভব করলাম। আমার দিকে তাকিয়ে বাবা ঠাকুর বললেন, কল্যাণ, বৌমাকে দ্রুত রক্ষা করতে হবে, ঘোর বিপদ। তুই তো জানিস পূজা অর্চনা জ্যোতিষশাস্ত্র ছাড়াও তন্ত্রের বিষয়ে আমার জ্ঞান নেহাত কম নয়। সেই গুণেই আমি বেশ বুঝতে পারছি বৌমার শরীরে অশুভ এক নারী শক্তি ভর করেছে, আর তাকে ঘাড় থেকে নামাতে না পারলে চোখের সামনে কিন্তু তিলে তিলে শিবুর এই জলজান্ত বউটাকে মরে যেতে দেখতে হবে আমাদের। কথাটা শুনে আমার গোটা গা যেন পাথরের মতো শক্ত হয়ে উঠল। কি করব না করব কিছুই বুঝতে না পেরে আমি একেবারে জড়বস্তুর মতন থম মেরে দাঁড়িয়ে রইলাম তার সামনে। কল্যাণ, হাতে সময় খুবই কম। শিগগিরই বাইরের ঘরে গিয়ে শিবুকে বল একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো আর একটা রসালো পাতিলেবু এক্ষুনি এনে আমাকে দিতে। বাবা ঠাকুর যে কি করতে চাইছিলেন সেসবের মানে মাত্রা কিছুই বুঝতে না পেরে আমি করজোড়ে বাবা ঠাকুরকে উদ্দেশ্য করে বললাম, একটাই অনুরোধ আপনার কাছে, এই সংকটের সময়ে যেভাবেই হোক বাচ্চাটার মুখ চেয়ে অন্তত শিবুদার বউটাকে বাঁচিয়ে দিন। তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে বাবা ঠাকুরের কথা মতো সমস্ত উপকরণ নিয়ে হাজির হলাম তার কাছে। উনি সেই সাদা কাপড়টির মধ্যে একটি কচি সবুজ রসালো পাতিলেবু
বাগানের এক চিমটে মাটি এবং একটি নতুন বন্ধ সিঁদুর কৌটো বেঁধে মন্ত্র পড়ে সেই পুঁটলিটা শিবুদাদের শোয়ার ঘরের এক কোণে রেখে দিয়েলেন এবং নির্দেশ দিলেন উনি না বলা অবধি আমরা কেউ যেন সেটা স্পর্শ না করি। সেদিন রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম, কিন্তু এই সুখ আমার কপালে সইল না বেশিক্ষণ। ঘুমের মধ্যে মনে হলো কুঁজো হয়ে লাঠি হাতে হাঁটতে হাঁটতে আমার কানের কাছে এসে খ্যাসখ্যাসে বৃদ্ধার গলায় কেউ বলছে, কে রে, কেন এসেছিস এখানে? হ্যাঁ, আমাকে উৎখাত করবি নাকি? আমার উদরে যে বড় জ্বালা রে, সেই জ্বালা না মিটলে আমি যে কোথাও নড়ব না, ছাড়ব না আমি। আমার কাছে বাধা দিলে আমি তোদের কাউকে ছাড়ব না। আমার কাছের লোকেরা, পরিবারের লোকেরা কেউ আমাকে রেয়াত করেনি। আজ আমি কাউকে ছাড়ব না। প্রাণের মায়া থাকলে পালা, পালা বলছি, এখান থেকে এক্ষুনি পালা। তারপর মনে হলো বৃদ্ধার ধারালো নখরযুক্ত সেই কোঁচকানো চামড়া ঢাকা হাত দুটি আমাকে ডিঙিয়ে ধীরে ধীরে প্রসারিত হলো বাবা ঠাকুরের শরীরের দিকে। এক হ্যাচকায় যেন তার একটা হাত ওই বৃদ্ধা টেনে ছেড়ে নিল। তারপর সেই কাটা হাতখানা মুখের সামনে ধরে সে তৃপ্তি ভরে আশ মিটিয়ে খেতে লাগলো। ঘুমের ঘোরে স্পষ্ট দেখতে পাচ্ছি বৃদ্ধার দুই ঠোঁটের কষ বেয়ে গাল চুঁইয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। কাঁচা মাংসের স্পর্শ পেতেই কি অদ্ভুত পরিতৃপ্তি ফুটে উঠেছে তার চোখে মুখে। তার রক্তশূন্য ফ্যাকাশে মুখ যেন ক্রমে পুষ্ট হচ্ছে সেই মাংসের স্বাদে। ওই অবস্থাতেই দুই চোখ মেলে সে হিংস্র দৃষ্টি বর্ষণ করল আমার দিকে। মনে হলো সেই দৃষ্টিতে এবার যেন ঝলসে যাব আমি। আর চোখ বুজে থাকতে পারলাম না। ঘুমের মাঝেই ভয়ে ধরফড়িয়ে উঠে বসলাম বিছানায়। পাশে তাকিয়ে দেখলাম বাবা ঠাকুর একেবারে অক্ষত অবস্থায় আছেন। পুরো ঘটনাটা বাবা ঠাকুরকে ঘুম থেকে ডেকে জানালাম। উনি পৈতেটা আমার মাথায় ঠেকিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে চুপচাপ শুয়ে পড়তে বললেন। পরদিন সকালে উঠে চা খেয়ে সবার প্রথম শিবুদার ঘরে গেলাম। দেখি ঘরের কোণে সেই সাদা কাপড়ের পুঁটলিটা যেখানে রাখা হয়েছিল ঠিক সেইখানে একেবারে অক্ষত অবস্থায় আছে সেটা। পুঁটলিটা খুলতেই আগের দিন রাতের মতো একটা পচা চামড়া পোড়ার গন্ধ নাকে এলো। তারপর কাপড়ের মধ্যে রাখা সেই লেবুটা বাবা ঠাকুর হাতে নিতে আমি তো অবাক। দেখি কালকে সেই কচি সবুজ পাতি লেবুটা একেবারে লাল টকটকে হয়ে গেছে। এরপর ঠাকুর মশাই সেই সিঁদুর কৌটোটা খুলতে দেখেন কৌটোয় সিঁদুরের এক চিমটে গুঁড়ো অবধি নেই। এই দৃশ্য দেখে বাড়ির সকলের মুখ তখন একেবারেই বিবর্ণ হয়ে গেছে। বাবা ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ যেন ঝলসে উঠেছে। শিবু, যা আন্দাজ করেছিলাম তা একেবারে মিলে গেছে। বাগানের ওই মাটিটাতেই দোষ আছে। ভালো করে খোঁজ নিয়ে দেখিস। এর আগে নিশ্চয়ই ওই জমিতে কোনো না কোনো খারাপ কাজ হয়েছিল। আর ওই অভিশপ্ত জমিতে যে ঘর বানিয়ে থাকবে সেও কিন্তু ভালো থাকবে না। আর ওই মাটি যে ব্যবহার করবে সেও ভালো থাকতে পারবে না। বাবা ঠাকুরের কথা যে অক্ষরে অক্ষরে ঠিক তা আমি বুঝতে পারলাম সেদিন বিকেলে অমূল্যদার বাড়িতে গিয়ে। ওদের সেই নতুন জমিতে বাড়ি এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই আগের বাসাতেই বউ বাচ্চাকে নিয়ে থাকছে অমূল্যদা। সেখানে গিয়ে দেখি তার বউয়ের যেন যায় যায় অবস্থা। আমাদের বৌদির থেকেও যেন করুণ অবস্থা তার। হঠাৎ করে তাকে দেখলে
দুর্ভিক্ষে বেঁচে থাকা হাড় গিলে মানুষের চেয়ে কম কিছু মনে হবে না। হাত পা একেবারে ছিনছিনে, ঘোলাটে, চোখ দুটো কেমন অক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে যেন, গালগুলো যেন ভিতরে বসে গেছে। বাবা ঠাকুরের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে অমূল্যদা বাবা ঠাকুরকে অনুরোধ করল একবার যেন তিনি সন্ধ্যামণিকে দেখে যান। নিজের প্রাণাপ্রিয় স্ত্রীকে সুস্থ করার জন্য তার ঠিক কি কি করণীয় সেই বিষয়েও পরামর্শ চাইল বাবা ঠাকুরের কাছে। তার কথা রাখতে বাবা ঠাকুর সন্ধ্যামণির হস্তরেখা গণনা করে এবং জন্মছক দেখে বেশ গম্ভীর স্বরে তারপর তাদের বলেন, লক্ষণ যে একেবারে ভালো না। যা দেখছি তাতে তো এটা স্পষ্ট যে বৌমার চন্দ্র আর মঙ্গল খুবই দুর্বল। ভূত প্রেত এবং কালা জাদুর প্রভাবেরও যে উচ্চ যোগ আছে ওর জন্মছকে। আর তাছাড়া যে জমিতে তোমরা বাড়ি বানাচ্ছ বাবা, সে জমিটিও যে ভালো নয়। আমি ওই জমির মাটি পরীক্ষা করে দেখেছি। তোমরা কিন্তু ওই নষ্ট জমিতে থাকতে যেও না। বউ বাচ্চাকেও বাঁচাতে পারবে না, আর নিজেও শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তুমি তোমার মাসি শাশুড়ির সাথে একবার আমার কথা বলার সুযোগ করে দিলে খুব ভালো হয়। তোমাদের ওই জমি সম্পর্কে আমার দু চার কথা জানার আছে তার কাছে। মাসি শাশুড়ি উনি বেশ অনেক বছর আগেই গত হয়েছেন। তবে আমি কালকের মধ্যে আমার নিজের শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বলার জন্য ব্যবস্থা করে দেব ঠাকুরমশাই। তিনি যদি আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন তো দেখুন, কিন্তু আপাতত সন্ধ্যাকে বাঁচানোর উপায় কি? আপনি তো দেখতেই পাচ্ছেন ওর যা অবস্থা। ও এই আছে, এই যায়। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না ঠাকুরমশাই। দেখুন না, আপাতত ওকে সুস্থ রাখার যদি কিছু ব্যবস্থা করা যায় একটু দেখুন না ঠাকুরমশাই। ও একদম ভালো নেই, একদম ভালো নেই। অমূল্যদা কথাটা পুরোপুরি শেষ করতে পারল না। হঠাৎ লোডশেডিংয়ে ঘরের সমস্ত বিজলি বাতি বন্ধ হয়ে অন্ধকার নেমে এলো। সেই নিশ্ছিদ্র অন্ধকারে তখন আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না। বাইরেও তখন তেড়ে ফুঁড়ে বৃষ্টি নেমেছে। দুর্যোগে যদি সারা রাত ওদের ওখানে আটকে পড়ি, সেই ভয়ে শিবুদা আমাদের নিয়ে কোনোভাবে হন্তদন্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আসার সময় অবশ্য তাদের ঘর থেকে বেরিয়ে বাবা ঠাকুর অমূল্যদাকে আলাদা করে ডেকে বললেন, বাবা অমূল্য, তোমার এই বাড়িতেও অনেক বাস্তুদোষ আছে, সেটা কাটানোর দরকার। এসব কাজ বেশি দিন ফেলে রাখতে নেই। সেজন্য দোষ কাটানোর ব্যবস্থা আমি কালই করতে চাইছি। নিয়ম রক্ষার্থে কয়েকটি উপকরণ চাই আমার। সেই উপকরণের তালিকা আমি তোমায় দিয়ে দিচ্ছি। তুমি নিজ দায়িত্বে সকালের মধ্যে জিনিসগুলো আনিয়ে রেখো বাবা। আর আজ রাতে ঘুমানোর আগে একটা কর্পূরের ডেলা বৌমার মাথার কাছে বালিশের নিচে, আর একটা কর্পূরের ডেলা ওর পায়ের কাছে রেখে দিও। কাল সকালে উঠে কর্পূরের ডেলা দুটোকে একটা পিতলের কর্পূরদানিতে নিয়ে তোমাদের বাড়ির পিছনে জ্বালিয়ে দিও। তারপর বেলায় তো আমি আবার আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই নাও, এই বইটা ধরো। প্রকৃতির যা উত্তাল অবস্থা, তাতে মনে হয় না রাতে বিদ্যুৎ আসবে বলে। তবু তোমায় একটা দায়িত্ব দিচ্ছি। রাতে খেতে যাওয়ার আগে তোমাদের এই শোয়ার ঘরে হ্যারিকেনের আলো জ্বালিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির পূর্ব দিকে মুখ করে বসে বৌমাকে বজরংবাণ পাঠ করে শুনিও। আশা করছি এতে বৌমার মঙ্গল হবে। বাবা ঠাকুরের কথা শুনে তাকে ঘাড় নেড়ে সম্মতি জানালো অমূল্যদা। তারপর টর্চ জেলে জঙ্গলে ঘেরা নবগঞ্জের জলমগ্ন পথ পেরিয়ে আমরা কোনো ক্রমে বাড়ি ফিরলাম। কোনোভাবে রাতটা কাটিয়ে
পরের দিন বেলার দিকে সপরিবারে আমরা গিয়ে হাজির হলাম অমূল্যদার বাড়িতে। বাড়িতে ঢুকতেই একটা মোটকা গন্ধের ঝাপটা লাগলো আমাদের নাকে। মুখ দেখে বুঝলাম সেই গন্ধে সকলের গা গুলিয়ে উঠেছে। বাবা ঠাকুর ওদের শোয়ার ঘরের চৌকাঠ পেরোতেই একটা হোঁচট খেয়ে উল্টে পড়লেন ঘরের মাঝে। বুঝলাম লক্ষণ ভালো নয়। এরপর যত বাড়ির ভিতরে ঢুকলাম মনে হলো ঘুমের ঘোরে দেখা সেই কুঁজো বৃদ্ধা যেন এসে অজানা ভাষায় আমার কানের কাছে কি সব বিড়বিড় করে বলে যাচ্ছেন। আমি জায়গা পরিবর্তন করে বাবা ঠাকুরের কাছ ঘেঁষে হাঁটতে লাগলাম। বাড়ির ভিতরে যত এগোলাম বিদঘুঁটে গন্ধটা আরও বাড়তে লাগলো। বারবার মনে হচ্ছিল উত্তাল হাওয়ার মতন চোখের ডান পাশ দিয়ে কেউ যেন একটা দ্রুত হেঁটে বেরিয়ে যাচ্ছে। পিঠে আচমকাই একটা হিমশীতল হাতের কড়া ঘুষি অনুভব করলাম। বুকটা একেবারে ছ্যাঁত করে উঠল। সেই ঘুষির জোরে বুকের মধ্যে যেন দমটা একেবারে আটকে যাওয়ার জোগাড়। সারা শরীরে রক্ত হিম হয়ে এলো আমার। কোনো ক্রমে অমূল্যদাদের শোয়ার ঘরে ঢুকলাম। সেখানে ঢোকার সাথে সাথে বাবা ঠাকুর আমাকে ইশারায় ভেতর দিয়ে সেই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন। তারপর সকলকে উনি ঘরের উত্তর মুখে সমবেত হয়ে বসার নির্দেশ দিলেন। তিনি এবার তার কাপড়ের ঝোলাটা নিয়ে বসলেন ঘরের ঠিক পূর্ব দিকে মুখ করে। তারপর ঝোলা থেকে একটা চারকোলের টুকরো বের করে মাঝেতে কিছু দাগ কেটে অমূল্যদাকে দিয়ে আনানো উপকরণগুলো তার চারধারে সাজিয়ে রাখলেন। তারপর চোখ বন্ধ করে ফুলের সাজি থেকে একটা জবা ফুল নিয়ে সেটাকে কোষাকুষিতে রাখা হর্তকিতে ঠেকিয়ে একভাবে মন্ত্র আওড়াতে থাকলেন। সবার মাঝে বসে থেকেও তখন আমার মনে হচ্ছিল একটা কালো কুচকুচে অদৃশ্য ছায়া যেন আমার কানের কাছে এসে সমানে বলে চলেছে, পালা, এখনো সময় আছে, পালা, নহলে তোদের সবাইকে মেরে আমি আমার ক্ষুধার জ্বালা মেটাবো। কতদিন রক্তের স্বাদ পাইনি, আমার গ্রাস তোরা কেউ কাটতে পারবি না। আমাকে বন্দি করতে চাইলে আমি তোদের ছিন্ন ভিন্ন করে দেব। নেহাত বাবা ঠাকুর আমাদের চুপ করে বসে থাকতে বলেছিলেন, নইলে ভয়ে তখন আমার মনে হচ্ছিল এই ঘর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই, দূরে কোথাও। এরপর ভয়ে যেই চোখ বন্ধ করেছি আমি তখন স্পষ্ট লক্ষ্য করলাম শাড়ি পরা এক বৃদ্ধার অস্বচ্ছ একটা অবয়ব। তার মাথায় কোকড়ানো এলো চুল, বৃহৎ আকৃতির চোখ দুটো যেন অক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে। ধারালো দাঁতের পাটি বের করে সে অমানুষের মতন হাসছে। ধারালো নখযুক্ত তার হাত দুটো তখন ক্রমে আমার গলার দিকে প্রসারিত হচ্ছে। তারপর সেই হাত গলা স্পর্শ করে আমার মাথাটাকে যেন এক ঝটকায় পিছনে ঘুরিয়ে দিল। ভয়ে আর চোখ বন্ধ করে থাকতে পারলাম না। কিন্তু আমার এই অনুভূতিগুলো হয়তো ঘরের অন্যদের কাছে পাকলামও ঠেকবে, সেই ভয়ে মুখও খুলতে পারলাম না। বাবা ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম তার মন্ত্র পড়ার বেগ তখন বৃদ্ধি পেয়েছে। ভালো করে সেদিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা পিতলের ঘটে লাল সুতো বেঁধে উনি এক মনে কি সব মন্ত্র আওড়াচ্ছেন। দৃষ্টি পরিবর্তন করে আমার চারপাশের বাকিদের দিকে তাকিয়ে দেখলাম তারাও একভাবে ওনার দিকেই তাকিয়ে বসে আছে। এভাবে কিছুক্ষণ চলার পর ওই ঘরে থাকা সকলের শরীরে কেমন একটা অদ্ভুত অজানা শক্তির আন্দোলন লক্ষ্য করলাম। বাবা ঠাকুর মন্ত্রপাঠ থামাতেই শোঁ শব্দ করে ঘরময় একটা শীতল বাতাসের কুণ্ডলী পাক খেতে লাগলো। ঘরের মোটকা সেই গন্ধটার তীব্রতা তখন বদ্ধ ঘরের বাতাসে আরও বেড়েছে। দেখলাম
রক্তাভ বসনধারী বাবা ঠাকুরের চোখ তখন একেবারে রক্তবর্ণ। তার গায়ে হাতে সর্বত্র কালশিটে রক্ত জমাট বাঁধার দাগ। এরপর আমাদের দিকে চোখের ইশারায় তাকিয়ে সকলকে গোল হয়ে বসার পরামর্শ দেন বাবা ঠাকুর। ঘরের মাঝে একটা মোমবাতি জেলে উনি একভাবে মন্ত্র পড়ে কাউকে একটা আহ্বান জানাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে মোমবাতির শিখায় সেই বন্ধ ঘরের দেওয়ালে লক্ষ্য করলাম একটা ছায়ামূর্তি কেঁপে উঠল। তার সাথে হৃৎপিণ্ডে খিল ধরিয়ে দেওয়ার মতো তীব্র চেরা মহিলা কণ্ঠের এক বিদঘুটে হাসির শব্দে গোটা ঘর মাঠ হয়ে গেল। আমরা সেদিকে তাকিয়ে দেখলাম সম্মোহনের বসে একটা অর্ধস্বচ্ছ বৃদ্ধার অবয়ব, হাতে লাঠি নিয়ে, এলো চুলে কুঁজো হয়ে থপথপ করে হাঁটতে হাঁটতে দেওয়ালের দিক থেকে এগিয়ে আসছে আমাদের দিকে। তার সারা গায়ে কাঁচা রক্তের গন্ধ। বাবা ঠাকুরের সামনে এসে সে একেবারে ধপ করে বসে পড়ল। তারপর মন্ত্র পড়ে আমাদের দেহ বন্ধন করে বাবা ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কে কে তুই? কেন কষ্ট দিচ্ছিস এদের? কি চাস তুই? কেন অকারণে এদের প্রাণ কেড়ে নিতে চাইছিস? অকারণে অকারণে কেউ কিছু করে বুঝি? বহু বছর ধরে আমি অপেক্ষা করেছি। এবার সব হিসেব মেলানোর সময় হয়ে এসেছে। সব কিছুর হিসেব আমি আজ চুকিয়েই নেব। কিরে, কি জানতে চাস আমার পরিচয়? তবে শোন, আমি জন্মভাগিনী সুলেখা। জীবনকালে আমি সন্ধ্যার মা শিউলির সৎ দিদি ছিলাম। এই সন্ধ্যা রক্তের সম্পর্কে আমার পঞ্চি। ওই শয়তানি মেয়েটার গর্ভধারিণীর জন্যে আমি জীবনে কোনো দিন কোনো সুখ পাইনি। ওরা আমার কোলের বাচ্চাটাকেও রেয়াত করেনি সেদিন, আমাকেও করেনি। কেউ আমার কান্নার চিৎকারের দম দেয়নি। তাই আমারও তাই নেই ওদের ভালো ভাবার। ওই সন্ধ্যাকে তিলে তিলে মেরে আমি আমার কাছে নিয়ে যেতে পারলেই আমার ওপর হওয়া সব অবিচারের আমি বদলা নিতে পারবো। বদলা? কিসের বদলা? কি ক্ষতি করেছিল ওরা তোর? কেন একটার পর একটা মানুষের জীবন ধ্বংস করছিস তুই? কে করেনি ওরা? আমার মা মারা যাওয়ার পর আমার বাবা তার নিজের বয়সের অর্ধেক বয়সী এক নারীকে বিবাহ করলেন। তাদের কোল জুড়ে এলো এক কন্যা সন্তান। তারপর থেকেই তো আমি অনাথরে কষ্টে নিজের বাসাতে অনাথ বাচ্চার মতো বড় হতে থাকলাম। আমি পোড়ামুখী জন্মদক্ষী, আর ওদিকে আমার সৎ বোনের রূপগুণের অভাব ছিল না কোনো। তাই তার দিমাগও ছিল সেই রকম। তাকে নিয়ে আমার বাপ মায়ের যত্ন আত্মীয় শেষ নেই। সে যেন ওই পরিবারের রাজকন্যা, আর তার চেয়ে বয়সে বড় হয়েও আমি যেন নিজের বোনেরই দাসী বাঁধি। আমি তখনও অবিবাহিত, কিন্তু যুবতী বয়সেই
পরিবার থেকে ধুমধাম করে বিয়ে ঠিক হলো আমার বাবার তৃতীয় কন্যা শিউলির। ভালো বর, ভালো ঘর পেয়ে সে তখন চিরসুখী। ওদিকে আমার পোড়া কপাল, বউ মরা এক বয়স্ক ব্যবসায়ীর সাথে বেশ বড় বয়সে বিয়ে হলো আমার। প্রথম কদিন স্বামীর ভালোবাসা যদিও বা পেলাম, পোড়া কপালে সে সুখ সইল না বেশি দিন। আমি তখন বড়া পোয়াতি। সে অবস্থায় শহরের রাস্তায় গাড়ি চাপা পড়ে বরটা মরল। সংসার সুখও হারালাম। শ্বশুর বাড়ির লোক বলল আমি অপয়া। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই বরটাকে খেয়েছি। এরপর যদিও ভালো করে ফুটফুটে এক মেয়ে জন্মালো, সেও আবার জন্মান্ত। একে তো মেয়ে সন্তান, তার উপর অন্ধ। তার অপ্রীতিকর ভবিষ্যতের কথা ভেবে শ্বশুর বাড়ির লোকজন আর সহ্য করতে পারল না আমায়। ঘর ছাড়া করার তাগিদে আমার শাশুড়ি দিনের পর দিন আমার ওপর অত্যাচার করতে থাকলেন। ডাইনি, রাক্ষসী, অপয়া, সর্বনাশিনী, কি না কি বললেন তিনি। তবে ওই অত্যাচারের সীমা শুধু ওই পর্যন্তই রইল না। একদিন রাতের আঁধারে আমার বছর খানেকের মেয়েটাকে শাশুড়ি মা ননদ মিলে মুখে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মারতে চাইল। প্রাণীর ভয়ে অসহায়ের মতো মেয়েটাকে কোলে নিয়ে বিধবার বেশে বাপের ঘরে ফিরে এলাম। না, সেখানেও সুখ পেলাম না। সৎ মায়ের অত্যাচারে কপালে দুর্ভোগ আরও বাড়ল। ওদিকে আমাকে দেখিয়ে শিউলির প্রতি ওদের ভালোবাসাও কমতি রইল না। কদিনের মধ্যে বাবাও মারা গেলেন। মায়ের উস্কানিতে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আমাদের দুই বোনের মধ্যে শুরু হলো বিবাদ। স্বামী মারা যাওয়ার পর আমার সৎ মা অবশ্য একটু নরম হয়েছিলেন মন থেকে, তবু তার সেই কুটিল স্বভাব বদলালো না। মায়ের জীবনে শেষ সম্বল তখন আমি, সেই মনে করে নিজের স্বার্থেই উনি আমার প্রতি সদয় হলেন। মায়ের সম্মতিতে সম্পত্তি যেভাবে ভাগ বাটোয়ারা হলো, তাতে আমাদের গ্রামের বাড়ি জমি সব এলো আমার দখলে। আর শহরের বাড়ি ব্যবসার সম্পূর্ণ ভাগ পেল মার শিউলি। আর এখান থেকেই শুরু হলো আর এক অত্যাচারের পর্ব। এবার ওই অর্ধস্বচ্ছ নারী অবয়ব এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলো যে সেই শব্দে গোটা বাড়ির ভিত নড়ে উঠল। তার রক্তাভ চোখ বেয়ে তখন যেন রক্ত ঝরছে। তার মুখের সামনে থেকে সাপের মতন চেরা জিভটা লকলক করে উঠল। কিরে, থামলি কেন? বল, কি অত্যাচার করেছিল ওরা তোর ওপর? কোন পাপের সাজা দিতে তুই এই তরতাজা প্রাণগুলো কেড়ে নিতে চাইছিস? আমার কপাল আরো পুরল সেদিন, যেদিন শিউলির কোল আলো করে এই মেয়ের জন্ম হলো।
ওই ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে সেদিন শিউলির ওপর হওয়া সব অভিমান গলে জল হয়ে গেছিল আমার। ওকে দেখে শুধু মনে হচ্ছিল এরকম ফুটফুটে একটা সুস্থ সন্তানের তো জন্ম আমিও দিতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওই অন্ধ মেয়েটাকে নিয়ে দিনে দিনে আমার সৎ মায়ের গাত্রদাহ বাড়ল। মা হয়ে নিজের সন্তানের হেলাচেতা আমি আর সইতে পারছিলাম না। সন্ধ্যা জন্মাবার পর আমার মেয়েটার দুর্গতি আরও বাড়ল। আমার বেচারা মেয়েটাকে পেট ভরে খেতে না দিয়ে তার প্রতি শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে অবিচার করতে লাগলো ওই শিউলি আর ওর মা। সময় যত এগোলো আমার মেয়ে ধীরে ধীরে, আমি আর আমার মেয়ে ওদের চক্ষুশূল হতে লাগলাম। প্রাণের ভয়ে ওই শহরের বাড়ি ছেড়ে ওই মেয়েটাকে নিয়ে বড়া শীতের রাতে সেদিনে এক কাপড়ে নবগঞ্জে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু না, এখানেও সুখ সইল না। ওই শিউলি আর ওর মা কিছুদিনের মধ্যেই মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার গ্রামের বাড়িতে এসে উঠল। পাছে এই সম্পত্তি আমার জন্মান্ধ মেয়েটার দখলে চলে যায়, সেই ভয়ে শিউলি মাকে কুমন্ত্রণা দিতে লাগলো। আমার তখন ধুম জ্বর, আমি একেবারে শয্যাশায়ী। ওরা মা মেয়েতে কাঠের সাথে আমার অসুস্থ শরীরটাকে বেঁধে মুখে কাপড় গুঁজে পাশে শোয়া আমার অভাগী মেয়েটার মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে মেরে ওকে রাতের আঁধারে বাড়ির বাগানে কবর দিল। না না, আমার চোখের সামনে অসহায়ের মতো নিজের মেয়ের মৃত্যু দেখার সেকেন্ড কি নৃশংস পাশবিক সে যন্ত্রণা। তারপর ওদের লক্ষ্য ছিল আমাকে শেষ করা। আমি বাজে কাউকে সত্যিটা জানাই সেই ভয়ে গোটা গ্রামে চাউর করে দিল আমি অপয়া, আমি যাইনি। বিয়ের কিছুদিনের মধ্যেই আমি নাকি নিজের জল জ্যান্ত বরকে খেয়েছি, মেয়েকে খেয়েছি। আমি গায়ে থাকলে নিজের ক্ষুধা মেটাতে এ গায়ের মানুষদেরও শেষ করে দেব। ব্যাস, আর দেখে কে পাড়া গায়ের ব্যাপার। এসব বিষয়ে বিশ্বাসের জোর নেহাত কম নয় তাদের। আমায় এক ঘরে করলো গায়ের সকলে। খাওয়া পড়ার অভাবে আমার দুর্দশার শেষ রইল না। গ্রামবাসীর ভয়ে বাগানের কবর থেকে তুলে মেয়েটার সৎকার অব্দি করতে পারলাম না আমি। শেষকালে দেওয়ালে পিঠ থেকে গেল। আমিও তো একটু শান্তিতেই বাঁচতে চেয়েছিলাম সে সময়, কিন্তু ওরা আমায় সেই সুযোগটুকু দিল না। আঘাত পেতে পেতে তখন আমি পাথর হয়ে গেছি। পণ করলাম অন্তত পক্ষে আমার মেয়েটার আত্মার শান্তির জন্য এই অত্যাচারের প্রতিশোধ আমাকে নিতেই হবে। নবগঞ্জের গাজনের মেলায় তখনই এক অঘরী তান্ত্রিকের সাথে আমার দেখা হয়। উনি নানান নিম্নমার্গের সাধনা করতেন। ওনার কাছেই তন্ত্রবিদ্যায়, বিশেষ করে ওই পুতুল তন্ত্রের বিষয়ে আমি শিক্ষা লাভ করি। তারপর একে একে শুরু করি শত্রু নিধন পর্ব। প্রথমে ওই অঘরী বাবার সাহায্যে আমার সৎ মায়ের প্রাণ প্রতিষ্ঠা করি এক রক্তবর্ণ পুতুলে।
তারপর তার বুকে কাঁটা ঢুকিয়ে পিঠে পিঠে তোকে ক্ষত বিক্ষত করি। তারপরই খবর আসে হৃদযন্ত্র বিকল হয়ে ঘুমের মাঝেই উনি মারা গেছেন। এরপর আসে শিউলির স্বামীর পালা। এক এক করে সকলকে শেষ করার নেশা চেপে গেছিল আমার। এই মরণ খেলায় সফলতা পেতে পেতে তখন আমি এক পৈশাচিক সুখের অধিকারিণী হয়ে উঠেছি। এরপর পালা এলো শিউলির। ততদিন এই বিষয়ে আমার হাত একেবারে পক্ত, কিন্তু সেদিন জানি না কিভাবে একটা ভুল চালে শিউলির জায়গায় আমার নিজের প্রাণটাই শেষ হয়ে গেল। যদিও গুরুজি আমায় আগেই বলেছিলেন আমি বিধবা মেয়ে মানুষ, সব রকমের সাধনা আমার জন্য নয়, তাই জগতের মোহমায়া ত্যাগ করে খুব সাবধানে যদি নাই সাধনা করতে পারি, তবে তান্ত্রিক ক্ষমতাকে অপব্যবহার করার পাপে আমার মৃত্যু হলে প্রেতজনি প্রাপ্ত হব আমি। সেই পাপেই অভিশপ্ত ডাইনির জীবন ভোগ করব, আর হলেও তাই। আমি যদিও বিপদের আভাস পেয়ে মৃত্যুর আগে নিজের কবর নিজেই পুড়ে গিয়েছিলাম, তাই মৃত্যুর পর আমার শেষ ইচ্ছে পূরণে তাই গুরুজি তার দুই পরম শিষ্যের সহযোগিতায় সেই কবরেই আমাকে মাটি দিলেন। এরপর গুরুজিও কালের নিয়মে একসময় পঞ্চভূতে বিলীন হলেন, আর প্রতিশোধ স্পৃহা বুকে নিয়ে ওই জমিতেই আমার অতৃপ্ত আত্মা বন্দি রইল চিরকাল। ক্ষুধা, বড় ক্ষুধা আমার। আমাকে ধীরে ধীরে শেষ করে আমার মেয়েকে মেরে ওই জমির বাঘ শিউলির মেয়ে ভোগ করবে না। আমি কিছুতেই এই অন্যায় মেনে নেব না। ওর প্রাণ বায়ু শুষে ক্ষুধা মেটাবো আমি। সে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই দেওয়ালে টাঙানো সন্ধ্যামণির সধবা বেশের ফটোটা সেই বিকট হাসির শব্দে আচমকাই দেওয়াল থেকে খুলে পড়ে গেল। বাড়ির বাইরের বিদঘুটে একটা পাখির কর্কশ ডাকে মাথায় তখন ঝিম ধরে গেল সকলের। বাইরে শুকনো আকাশেই চড়চড়িয়ে বাজ পড়ল। মহিলার অর্ধস্বচ্ছ অবয়ব তখনও একভাবে হেসে চলেছে। বাবা ঠাকুর এতক্ষণ নির্বাক শ্রোতার মতন সেই ডাইনির সমস্ত কথা শুনছিলেন। এবার গম্ভীর স্বরে তিনি বললেন, থাম থাম থাম, তোর গলার এই বিভৎস হাসি যে আর সহ্য হচ্ছে না। এই কথা শুনে বন্ধ ঘরের নিস্তব্ধতা ভেদ করে বিকট একটা চিৎকার করে উঠল সেই নারী মূর্তি। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি করবি তুই? আমার কিছুই করতে পারবি না, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। নিজেদের সুবিধার্থে আমায় থামাতে চাইছিস তাই না? পারবি না। দেহান্তরের কষ্টে গোটা শরীর চলে যাচ্ছে আমার, উদরে তপানল চলছে, তাও আমি তোর আহ্বানে কানে এসেছি। তোর সাধনার জোরে বহু কষ্টে আমার শরীর আবার জাগ্রত হয়েছে সেই শুদ্ধ পৈশাচিক শক্তি। প্রতিশোধের আগুন বুকে নিয়ে আর কষ্ট পেতে আমি চাই না।
এভাবে আহ্বান করে যদি তোরা আমায় অপমান করিস, তাহলে তোদের সব কটাকে মেরে আমি আমার সঙ্গী করব। পাপিষ্ঠা নারী, তোর নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ তুলতে একটার পর একটা পাপ করে চলেছিস তুই। এই অন্যায়, ঘোর অন্যায়। নিষ্পাপ প্রাণীর রক্তে ন্যায় পাওয়া যায় না। তোর এই অতৃপ্ত আত্মা যে কোনো দিন মুক্তি পাবে না। কি চাস তুই এদের থেকে? খাবার চাই, আমার খাবার চাই, রক্ত, রক্ত চাই, তাজা রক্ত। সন্ধ্যার শরীরে টসটসে মাংস চাই, বড় ক্ষুধা লেগেছে। কতদিন তাজা রক্তের স্বাদ পাইনি। পৈশাচিক কষ্ট সহ্য করে আমি যখন একবার প্রকট হয়েছি, তখন সন্ধ্যাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। এই বংশের কাউকে আমি রেহাত করব না। তার এই রূঢ় কণ্ঠের কথাগুলো শুনতে শুনতে আমরা ভয়ে শিহরিত হয়ে উঠলাম। লক্ষ্য করলাম ততক্ষণে আমাদের পাশে বসে থাকা সন্ধ্যামণির মুখ দিয়ে কেমন একটা ঘর ঘর আওয়াজ শুরু হয়েছে। সাথে দেখি ঘন ঘন শ্বাস পড়ছে। ওই নারী অবয়বের একটা কঙ্কালসার লম্বা হাত তখন সন্ধ্যার মুখের ভিতর থেকে জিভটা টেনে বের করে আনছে। আর একটা হাত ঘাড়টা বেঁকিয়ে মোটকে ভেঙে দিতে চেষ্টা করছে। ঘরের মধ্যে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে আমাদের চোখগুলোয় ততক্ষণে জ্বালা ধরিয়ে দিয়েছে। আমি ঠিক যেখানে বসেছিলাম তার পাশেই বসেছিল অমূল্যদা। দেখলাম কয়েক মুহূর্ত যন্ত্রণায় কাতরানোর পর অজ্ঞান হয়ে সন্ধ্যামণি বিকৃত শরীরটা নিয়ে ঢলে পড়ল তার স্বামীর কোলে। কালো ধোঁয়ায় সেই ভ্রাম্যমান কুণ্ডলী তখন আস্তে আস্তে বেগ কমাচ্ছে ঘরের বাতাসে। আমরা সবাই চোখ কচলে কোনোভাবে নিজেদের সামলে তখন সন্ধ্যাকে ঘিরে বসলাম। সেই সময় কেউ সন্ধ্যার হাতের তালু গরম করছে, কেউ পা মালিশ করছে, এইভাবে তার শরীর সুস্থ করার চেষ্টা করছে। কেউ আবার চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিন্তু কিছুতেই কিছু হলো না। উপরন্তু জ্ঞান ফেরার বদলে তার মুখ থেকে থকথকে রক্ত বেরোতে লাগলো। হাত দিয়ে দেখলাম তার শরীর তখন বরফের চেয়েও শীতল আর শক্ত। গোটা গায়ে চাপ চাপ রক্তের কালশিটে দাগ। বাবা ঠাকুর তার গায়ে হাত দিয়ে বললেন, প্রাণবায়ু নিঃশেষ হয়েছে। সন্ধ্যামণি আর ইহলোকে নেই। ঘরময় তখন শোকের আবহ। এর মাঝেই সেই অস্বচ্ছ নারী মূর্তি নিষ্ঠুর হৃদয় বিদারক কণ্ঠে বাবা ঠাকুরকে খানিক শাসিয়ে বলল, আমি আজ সন্ধ্যাকে নিয়ে গেলাম, তবে আবার ফিরে আসবো। সেদিনও তুই কিচ্ছু করতে পারবি না যতক্ষণ আমার এই আত্মার সদ্গতি হবে না। তোদের এক এক করে মেরে তাজা শরীরে রক্ত মাংসে আমার বুকটা ছুড়াবো। তোদের প্রাণের বিনিময়ে আমার আয়ু বাড়বে। আমি আবারও তোদের সামনে আমার পরের কাজটাও তুলে নিয়ে যাবো ঠিক এইভাবে। এই জ্বালা যতক্ষণ না জোড়াবে আমি একটা একটা করে গ্রাস। ঘরময় আমরা তখন নির্বিকার অবস্থায় বসে আছি। ওই অর্ধস্বচ্ছ নারী অবয়ব হাতে করে টানতে টানতে আর একটা অস্বচ্ছ নারী অবয়বকে তার সাথে নিয়ে কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল ঘরের পূর্বমুখে দরজার দিকে। তারপর যেমন দমকা হাওয়ার মতো সে এসেছিল, তেমনি দমকা হাওয়ার মতো সে শূন্যে মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেই বাবা ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিভাবে মুক্তি চাস তুই তোর অতৃপ্ত আত্মার? আমি তোকে মুক্তি দেব। আমি এই নিষ্ঠুর ঘাত প্রতিঘাতের খেলা নিজের প্রাণ দিয়ে হলেও আমি বন্ধ করে যাব। নিজের প্রাণ দিয়ে হলেও।
এই প্রশ্নের উত্তরও সে বাবা ঠাকুরকে দিয়েছিল। সেই মতো সন্ধ্যামণির শ্রাদ্ধের পর দিন সন্ধ্যার মাসির সেই পরিত্যক্ত জমিতে সেই অশান্ত অতৃপ্ত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পিশাচমোচন কুণ্ডে তার ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করার আয়োজন করা হয়। বাবা ঠাকুর কুণ্ডের পাশে এসে একটি অশ্বত্থ গাছের ডাল রোপণ করেন। মন্ত্র বলে সেই গাছে সুলেখার অতৃপ্ত আত্মাকে আবিষ্ট করেন। এরপর প্রথমে পিশাচমোচন কুণ্ডে শ্রাদ্ধ ও পরে অমূল্যদাকে দিয়ে তর্পণ করিয়ে সেই অতৃপ্ত আত্মার মোক্ষ লাভের উদ্দেশ্যে পিণ্ডদান করান। সেই আত্মা ভূমি ত্যাগ করার সাথে সাথে কুণ্ডের নিকটের রোপণ করা সেই অশ্বত্থের ডাল ভেঙে পড়ে বাবা ঠাকুরের কোলে। সেই অতৃপ্ত আত্মা হয়তো এভাবেই প্রেতজনি থেকে মোক্ষ লাভ করেছিল সেদিন। এমনিতেও এই ঘটনার পর শিবুদার বাড়িতে একটি শান্তি সস্তয়নের পুজোর আয়োজন করেছিলেন বাবা ঠাকুর। আজ এ ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। শিবুদাও এখন বদলি হয়ে শহরের দিকে চলে এসেছে। ও, বৌদি আর তিতলি এখন আমাদের সাথে একই বাড়িতে থাকে। আমার বৌদিও ঠাকুরের দয়ায় অনেক ভালোই আছে এখন। বাবা ঠাকুরের কর্মের জোরে আমার বৌদির উপর থেকে সেই ডাইনির অভিশাপও কেটে গেছে বহুকাল আগেই। তবে বাবা ঠাকুর আর আমাদের মাঝে নেই। সেবার নবগঞ্জ থেকে ফিরে বৌদিকে সুস্থ করে উনি সেই যে তীর্থ করতে গেলেন, সশরীরে আর ফিরলেন না। শুনছিলেন নবনীতা চ্যাটার্জির লেখা গল্প প্রতিশোধের চোখ নেই। গল্প পাঠে এবং কল্যাণীর চরিত্রে জ্যোতির্ময়, সুলেখার চরিত্রে অয়ন্তিকা, রোহিণীর চরিত্রে নর্মদা, শিবুর চরিত্রে সায়ং, অমূল্যর চরিত্রে ঋতম এবং বাবা ঠাকুরের চরিত্রে অমিত। সমগ্র গল্পটির ধ্বনি সম্পাদনা, আবহ সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 FPS। পোস্টার ডিজাইন করেছে ইঙ্ক ল্যাব স্টুডিওস। অ্যানিমেশন নির্মাণ করেছে জ্যোতির্ময়। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না।